জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি ও জামায়াত এখন পুরোপুরি বিপরীতমুখী এক অবস্থানে এবং একে অপরের প্রধান প্রতিপক্ষ তারা। একদিকে বিএনপির অভিযোগ ধর্মীয় আবেগকে ব্যবহার করে ইমানি দায়িত্ব বলে ভোট চাইছে একটি দল, অন্যদিকে জামায়াত নেতারা বিএনপির ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রতিশ্রুতিকে ভুয়া ও প্রতারণার ফাঁদ বলে উড়িয়ে দিচ্ছেন ভোটের মাঠে। প্রচারণার মাঠে বিএনপির ৩ অভিযোগ ও আপত্তি, নির্বাচন কমিশনে জামায়াতের অভিযোগ, মাঠে নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে। এরই মধ্যে ভোলায় ২ দলের সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন। খিলক্ষেতে এনসিপির প্রার্থীর ওপর হামলার ঘটনা, ময়মনসিংহের ভালুকায়ও হয়েছে পাল্টাপাল্টি হামলা, আগুন। প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার বার্তা দিয়েছেন ঠিকই, কিন্তু মাঠের চিত্র কি তাই বলছে? ইসি সচিব দাবি করছেন লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আছে, কিন্তু প্রার্থীরা সে ফিল্ড খুঁজে পাচ্ছেন না, তাই নালিশ আছে সবার। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন 4 জন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার সুমাইয়া আঞ্জুম কাশফি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং এস এম সুজাউদ্দিন 11 দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী বান্দরবানের আসনটি থেকে, এবং মোহাম্মদ হাসান মামুন পটুয়াখালী 3 আসনে স্বতন্ত্র প্রার্থী। আমরা ডক্টর খন্দকার মারুফ হোসেনকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেটি হচ্ছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ডের ঘোষণা দিয়েছেন। তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন বিভিন্ন জায়গায়। এরপরও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আজ খুলনায় বলেছেন 18 কোটি মানুষের দেশে 50 কোটি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, যা পুরোটাই ভুয়া এবং ঘোড়ার ডিম। প্রশ্নটা হচ্ছে, কুমিল্লা 1 আসনের কথাই যদি বলি, আপনার বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সেখানকার প্রার্থী। ভোটের মাঠে আপনারা এই ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড নিয়ে কি কি মেসেজ দিচ্ছেন, অথবা কোনো মেসেজ মিস হয়ে যাচ্ছে কিনা, যে জন্য জামায়াতের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ তোলা যাচ্ছে? ধন্যবাদ। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন মহাপরিকল্পনা ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন যে তিনি প্রতিটা বক্তব্যে এই কার্ডগুলো সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দিয়ে তিনি জনগণকে বোঝাচ্ছেন, এবং আমাদের যারা মা বোনেরা রয়েছেন তাদেরকে তাদের নামে প্রতি ঘরে যিনি মা বা স্ত্রী, যে বাড়ির প্রধান, তার নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা বা তার সমকক্ষ চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো, এগুলো এই কার্ডের মাধ্যমে আমাদের নারীদের কাছে, মা বোনদের কাছে পৌঁছাবে। এটা আমি মনে করি যে এই ধরনের পরিকল্পনা বিগত সময়ে কখনো কোনো রাজনৈতিক দল চিন্তা করে নাই। এখন যারা বলছে যে বিভিন্ন বানোয়ার তথ্য দিয়ে, এগুলো কিন্তু আমি মনে করি যে তারেক রহমানের যে জনপ্রিয়তা, তিনি 25শে ডিসেম্বর ফেরত আসার পরে এবং পরবর্তীতে নির্বাচনী প্রচারণাগুলোতে যেভাবে লক্ষ লক্ষ লোক স্বতঃস্ফূর্তভাবে সমাবেশগুলোতে আসছে এবং সকলে তারেক রহমানকে সমর্থন করছে, এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা আজকে আবোল তাবোল বলছে, যা আসলে কথাবার্তার সাথে তারা এখন ভয় পাচ্ছে যে জনগণ যেভাবে তারেক রহমানকে গ্রহণ করেছে, আগামী 22 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটা তারা বুঝে গিয়েছে। তাই আজকে শুধুমাত্র সমালোচনা করার জন্য আজকে এই ধরনের কথাবার্তা বলছে। আমি মনে করি বিএনপির এই যে ভীষণ অত্যন্ত পরিষ্কার এবং
জনগণ এই কার্ড সহ যে পরিকল্পনাগুলো আছে এগুলো গ্রহণ করছে বলে আমি মনে করি। জি, খন্দকার মারুফ, একটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখছি যে এই যে এই প্রতিশ্রুতিগুলোকে নিয়ে অনেক নাটিকা বানানো হচ্ছে, অনেক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করা হচ্ছে এবং সেখানে গ্রামের বিভিন্ন মানুষজনদেরকেও এই বিষয়গুলো বিভিন্নভাবে আপনাদের এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের ব্যাপারে সমালোচনাগুলোও উঠে আসছে। তো এই জিনিসগুলোকে উত্তর দেওয়ার মতো গ্রাম পর্যায়ে অথবা ভোটার পর্যায়ে আপনারা কি মেসেজ দিচ্ছেন তাদেরকে? আমরা তো প্রতি প্রোগ্রামে এই আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড আমরা ব্যাখ্যা দিচ্ছি যে, যেমন ধরেন কৃষক কার্ড পেলে স্বল্প মূল্যে কীটনাশক, সার, বীজ এগুলো একজন কৃষক পাবেন। তারপরে এই যে কৃষি যন্ত্রপাতিগুলো স্বল্প মূল্যে কিনতে পারবেন। এরপরে কৃষি ঋণ নিতে পারবেন। এবং কৃষক কার্ড থাকলে প্রতি কৃষকের মোবাইলে একটা অ্যাপ থাকবে যেখানে তারা আবহাওয়া রিপোর্ট গুলো পাবেন, যে আগামী এক সপ্তাহের মধ্যে কোনো ধরনের আবহাওয়া খারাপ আছে কিনা। জি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে যদি বীজ দেওয়া হয়, সার দেওয়া হয়, আবহাওয়া রিপোর্ট না জেনে এগুলো কিন্তু ধুয়ে বৃষ্টি হলে পানির সাথে, নদীর সাথে মিশে যাবে। তাই আমাদের নেতা বলছেন এই অ্যাপস এর মাধ্যমে যদি দেখে যে আগামী 2 সপ্তাহ আবহাওয়া সুস্থ থাকবে, তাহলে তারা কীটনাশক, বীজ, সার দেবেন এবং পরবর্তীতে কিন্তু ভালো এই রেজাল্ট আমাদের কৃষক ভাইরা পাবেন। এই ধরনের পরিকল্পনা কিন্তু বিগত সময়ে যত সরকার এসেছে কেউ দেয় নাই। এবং আজকে যারা বিভিন্ন বানোয়ার বিভ্রান্তকর কথাবার্তা বলে জনগণকে আজকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে, তাদেরও কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কংক্রিট প্ল্যান আগামী নির্বাচন সম্পর্কে পাই নাই। আজকে অনেকে বিভ্রান্তকর কথাবার্তা বলছেন, অনেকে ধর্ম নামকে ব্যবহার করে। আমরা এই বিষয়টাতে একটু পরে আসছি ডক্টর খন্দকার মারুফ হোসেন। আমরা এই আপনার কথা থেকে আমরা যেতে চাই ব্যারিস্টার সুমাইয়া আঞ্জুম কাশফির কাছে। সেটি হচ্ছে এই যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সেইখানে বলা হচ্ছে জামায়াতে ইসলামী এখনো পর্যন্ত কমপ্লিট কোনো প্ল্যান দেয় নাই। এছাড়াও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আবল তাবল বলছে একটি দল, এই ধরনের অভিযোগের কথা বলা হচ্ছে। আপনি একটু বিশ্লেষণ করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যেমন এখানে কিছু ভেরি ইম্পর্ট্যান্ট কথা এসছে যেগুলো আমরা রাজনীতিতে কখনো দেখিনি। যেমন ফ্যামিলি কার্ডের কথাটা এসছে, হেলথ কার্ডের কথাটা এসছে, আবার অন্য পক্ষ থেকে এসছে যে তারা সুদমুক্ত ঋণ দিতে চায় স্টুডেন্টদেরকে বা অন্যদেরকে। এটার শর্ট টার্ম এবং লং টার্ম ইকোনমিক কনসিকোয়েন্সগুলো মানুষকে বুঝায় বলতে হবে। যারা লেম্যান তাদেরকে লে ল্যাঙ্গুয়েজে বুঝায় বলতে হবে, যারা এক্সপার্ট ওদেরকে এক্সপার্টের মতো করে বুঝিয়ে বলতে হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম আমাদের শর্ট প্রোগ্রামও রাখা উচিত, আবার লং প্রোগ্রামও রাখা উচিত, যেখানে আমাদেরকে অর্থনীতিবিদ যারা আছেন ওনারা কনস্ট্রাকটিভ ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে বলবেন। ওইভাবে যখন আমাদের সামনে সম্পূর্ণ চয়েসটা আসবে তখন একটা সচেতন নাগরিক ইনফর্মড হয়ে তখন একটা ডিসিশন নিতে পারবে, এটা আমার মনে হয়। এবং কিছুদিন আগে আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যান্ডিডেট ডিবেট। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টপ মোস্ট সিনিয়র যে ক্যান্ডিডেটগুলো আছে, বিএনপি থেকে, জামাত ইসলাম থেকে, এনসিপি থেকে, যেখানে থেকে হোক না কেন, স্বতন্ত্র যারা প্রার্থী আছেন, তাদের সবাইকে যদি ক্যান্ডিডেট ডিবেটে আমরা ডাকি, একজন একজনের পলিসি সাইড বাই সাইড যদি আমাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে আমাদের জন্য ভালো হয়, ব্যাপারটা চুজ করার জন্য আমাদের জন্য সহজ হয়ে যায়। জি, আরেকটা বিষয় আপনার কাছে জানার, সেটি হচ্ছে একটা অভিযোগ এসছে, অভিযোগে আজকে বিএনপি থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে এবং সেই অভিযোগে বলা হচ্ছে যে ধর্মকে ব্যবহার করে একটি দল তারা হচ্ছে নির্বাচনী প্রচারণা করছে, যেটি আরপিও লঙ্ঘন করেছে। আরপিওতে স্পেসিফিকলি এই বিষয়টাতে কি আছে? না, আরপিওতে স্পেসিফিকলি কি আছে সেটা এখন আমি ওই স্পেসিফিক প্রভিশন না দেখে বলতে পারছি না। যদি আমাকে আগে জানানো হতো হয়তো আমি পড়ে বলতে পারতাম। না পড়ে বললে যেটা হবে ডিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন ছড়াবে। আমি বলবো যে ইলেকশন কমিশন এটা যদি কমপ্লেইন আসে তাহলে ইলেকশন কমিশন এটা দেখে তাহলে ওরা ডিসিশন নিতে পারে। জি, থাকবেন আমাদের সঙ্গে এস এম সুজাউদ্দিন আছেন আমাদের সঙ্গে। বাংলাদেশের 300 আসনের মধ্যে 300 নম্বর যে আসন বান্দরবান থেকে, তিনি মূলত এনসিপির প্রার্থী এবং এই মুহূর্তে 11 দলীয় জোটের যিনি প্রার্থী, সেটি হচ্ছে খিলক্ষেতে এনসিপির প্রার্থী আরিফুলের জনসংযোগে আজ হামলার ঘটনা ঘটেছে।
কমিশনে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি দলীয় পরিচয়ে যেভাবে আজকে হামলা করলো মনে হয় ভয়ভীতি প্রদর্শনের, দমনপীড়নের প্র্যাকটিস ম্যাচ শুরু হয়ে গেছে। প্রতিপক্ষের কার্যক্রমকে আক্রমণের যে প্রবণতা, এটি নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ। আপনার কাছে প্রশ্ন, আজ আপনাদের 11 দিনের যে পদযাত্রা শুরু হয়েছে, এই পদযাত্রায় আপনারা যতটুকু দেখেছেন মাঠের বাস্তবতাটা কি, বিশেষ করে পাহাড়ে? সুজাউদ্দিন। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি সুজা। জি, প্রথম কথা হচ্ছে যে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বাংলাদেশের জন্য এটা একটা নিন্দনীয় ব্যাপার। এটা এই কারণেই নিন্দনীয় ব্যাপার যে আমরা যখনই, আপনি জানেন যে ৫ আগস্ট পরবর্তী সময়ে যেখানে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, যেখানে ন্যায্যতার কথা বলা হচ্ছে, সেখানে যখন আমরা একটা তরুণ জনগোষ্ঠী, যেখানে আমরা এই গণতন্ত্রের পথে হাঁটছি এবং সেটা আমরা নানাবিধভাবে আলাপ করছি, সেখানে নানা জায়গা থেকে বাধা দেওয়া হচ্ছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভোটের মাঠে যদি আমরা কথা বলি, আমরা ভোট বিহারীদের সাথে যারা কথা বলছে, যারা ভোট বিহারীদেরকে নানা বড় বড় শুডাউনে, নানা বড় বড় জায়গায় এনে একত্রিত করবার যে প্ল্যান, যে পরিকল্পনা, যেটা দেখানো হচ্ছে, পিআর করা হচ্ছে টাকা পয়সা দিয়ে, সেই আলাপগুলো আমরা ইতিপূর্বে দেখেছি। এগুলো নতুন কিছু না। কিন্তু ভোট ব্যাংক যেটা, মানে মানুষের কাছাকাছি গিয়ে কথা বলা, সেটা আপনি যদি জরিপ করলে বুঝতে পারবেন যে এই যে 10 দলীয় জোটের যে প্রার্থীরা এবং এনসিপির যারা প্রার্থী, তারা দেখবেন যে আপনি প্রতিটা দুয়ারে দুয়ারে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে কথা আলাপ করছেন। তো অনেকেই বলছেন যে, নানাবিধ আলাপ করছেন যে হ্যাঁ ঠিক আছে, এখন মনে হয় বাস্তবতাটা এরকম না, যে জিতে গেছে অনেকে। তো আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যারা এই কথাগুলো বলছেন, যে আপনাদের হাতে কি কেউ ব্যালট দিয়ে দিয়েছে? আপনাদের হাতে কি কেউ অলরেডি আপনাদের সাথে আলাপ করে ফেলেছে? তা আমি মনে করি জনগণ আগামী 12 তারিখ জনগণ কিন্তু একটা ব্যালট বিপ্লব করবে। যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে 5 আগস্টের অনেকে কিন্তু এটা কল্পনাই করতে পারেন হোয়াটস গোইং অন। এটা কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে মানুষ যারা আলটিমেটলি যারা আন্দোলন করেছে, যারা মাঠে ছিল, তারা বুঝেছে। তো আগামী 12 তারিখও মানুষ এরকম একটা ব্যালট বিপ্লব করবে, যে ব্যালট বিপ্লবে প্রত্যেকটা মানুষ তাদের আলাপ করবে। যেমন আমি বান্দরবন 300 আসনে জোটের মনোনীত হিসেবে এমন এমন জায়গায় আমি গিয়েছি যেখানে গত 50 বছরে কোন রাজনীতিবিদ সেখানে যায় নাই, এবং এখনকার যে প্রার্থী সে তো যায় নাই, সে তো ধরেন নানাভাবে আছে, সে একটা রাজার হালে, রাজা আসবে রাজা যাবে, কিছু বদলালে না বদলালে নাই, যে লোকজন টাকা পয়সা দিয়ে নিয়ে আসছে বিভিন্ন ভাবে। তো আমরা মনে করি যে মানুষের যে আলাপ শোনার যে ব্যাপার, যে পাটাতন, এটা এখনো পর্যন্ত আমরাই শুনছি, আমরাই কথা বলছি, এবং আমরা মাঠে ঘাটে আছে। আমরা মনে করি যে যেটা দেখানোর কথা, যেটা ভাববার কথা, যেটা মানুষ ভাবে নাই, সেটা ঘটতে যাচ্ছে। মানুষের ভিতরে এই 1.5 বছর একটা চাপা ক্ষোভ তৈরি হয়ে গেছে। মানুষ কাদেরকে নতুন করে নব্য চাঁদাবাজ হিসেবে দেখেছে, মানুষ কাদেরকে দেখেছে যে স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি থেকে শুরু করে সব জায়গায় আবার সেই দলীয় লোকজনকে বসানো, মানুষ কাদেরকে দেখেছে আবার মাসেল পাওয়ার হিসেবে ব্যবহার করা, মানুষ কাদেরকে দেখেছে আবার হচ্ছে যে দখল করা। তো যাদেরকে দেখেছে তাদেরকে তো মানুষ আর ভোট দিবে না, আর বলতে পারছে না। তা আমরা মানুষদেরকে বলি যে মানুষ আগামী, এই জনগণ কিন্তু ভয় পাওয়া জনগণ না, এই জনগণ 12 তারিখ ভোটও দিবে, ভোট পাহারাও দিবে, এবং আগামীর বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। তো সেই জায়গা থেকে আমরা কাজ করছি। বান্দরবন 300 আসন সহ আমাদের আরো অন্যান্য জায়গা থেকে এখানকার যে সহ অবস্থানের ব্যাপার কথা বলছি আমরা, গণমুখী উন্নয়নের কথা বলছি আমরা, যে আলাপগুলো, এই আমি যদি এখানকার কথা বলি, যে এখানকার বিভিন্ন জাতিগোষ্ঠী, চাকমা, মারমা, কুমি, তাদের যে একটা সাংবিধানিক স্বীকৃতির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কেউ বলছে না। এই ইশতেহারগুলোতে আলটিমেটলি নাই। ইশতেহারে যেটা আছে একটা নির্দিষ্ট 31, 32, 33 দফা বিভিন্ন কার্ডের যে আলাপগুলো করছে। আমরা একটা কথা বলি আজকের এই টক শুতে, সেটা হচ্ছে আমার কিছু অল্প সময় ধরে মৎস্যজীবীদের নিয়ে কাজ করার সুযোগ হয়েছিল। সেই মৎস্যজীবীদের 10,000 পরিবারের বিভিন্ন কার্ড নিয়ে আমি আর একটা আলাপ আমি একটু করবার চেষ্টা করছি। সেখানে দেখেছি মৎস্যজীবীদেরকে সাগর পানি থেকে তাদেরকে ডাঙ্গায় তুলে শুধু কার্ড দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ শেষ করে দেয় নাই, বরঞ্চ তাদের চিন্তাটাকে শেষ করে দিয়েছে। এবং সাথে সাথে সেই যেহেতু জল পানি থেকে উপরে আসছে, সাথে সাথে নদী দখল করে ফেলেছে। তো আগামী দিনের এই ধরনের কার্ড ব্যবস্থা এবং এই ধরনের নানা ব্যবস্থাগুলা, এগুলা দেখিয়ে দেখে মানুষকে বলা হচ্ছে, এবং মানুষকে ভোট কেন্দ্রে না যেতে বলা হচ্ছে, অথবা যারা যাচ্ছেন, যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন মানুষ, তাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে আগামী চাকরি তোমার থাকবে কিনা, এবং তোমার এই যে পরিবার থাকবে কিনা, বিশ্ববিদ্যালয়ে যে পড়ে সে থাকবে কিনা। তো আমরা কি সেই বাংলাদেশ চেয়েছিলাম? আচ্ছা, ভোট কেন্দ্রে যদি যেতে নাই বলা হয়, তাহলে যে বলছে সেটা তো তার জন্য লস। তো সে কেন বলবে ভোট কেন্দ্রে না যেতে? না দেখুন, সে তো তখন টার্গেট করে করে বলছে, সে তাকেই বলছে যে আলটিমেটলি কিনা তাকে ভোট দিবে না, এবং সে এই সংখ্যাটা কিন্তু খুব বেশি, এবং সে যে বলছে এই সংখ্যাটাই বেশিরভাগই বেশি। তো আলটিমেটলি সে বলছে এই কারণে
যখনই মানুষ আলটিমেটলি, বেশিরভাগ লোক তো বলে না, বেশিরভাগ লোকে হচ্ছে যে আপনার সে একটু হা হা বলতে অভ্যস্ত হয়, কারণ দীর্ঘ যে 17 বছর, এবং আমরা তো একটা কলোনিয়াল রাষ্ট্রের ভিতরে ছিলাম, এই 17 বছরের অপারেশনে মানুষ যে একটা কিছু বলবে, এই যে শুরুটা করলো, যখন আবার দেখছে যে সেখানে নির্মমভাবে পাথর চাপা দিয়ে মারা হচ্ছে, নির্মমভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, এবং রাজনৈতিক কর্মীদের উপরে এবং যারা গণতন্ত্রের চর্চা করছে তাদের উপরে হামলা হচ্ছে, তো মানুষ তো এটা টেলিভিশনে দেখছে, এটা একটা হচ্ছে যে নিউ মিডিয়ার ট্রমা তৈরি হচ্ছে। এবং ঢাকায় যে ঘটনাটা আজকে ঘটেছে, এই ট্রমাটা তো বিভিন্ন জায়গায় আছে। তো এই ধরনের ব্যাপারগুলো তারা যখনই কথা বলছে, বেশিরভাগ তো তারা মানুষের বরাবর যায় না, যখনই যায় আর যখনই শুনে তখন এই আলাপটা তারা দেন। জি, আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের জোটের জামায়াতে ইসলামী তারা আজ নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন যে নারী কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে। এটা কি আপনাদের ভোটের মাঠে আপনাদের এক্সপেরিয়েন্স কি? এটা শুধু হেনস্থার ব্যাপার না, ধরেন আমি একদম আমার সিম্পল অভিজ্ঞতা থেকে বলি যে আমার এখানে আমার দুইজন সহযোদ্ধা এবং নানাভাবে তাদের পরিবারের যে শুভাকাঙ্ক্ষী, তারা যখন এখানে কাজ করছেন এবং তার একজন শুভাকাঙ্ক্ষীকে, এবং সে একটা অধিদপ্তরে জব করেন, তো তার মা আমাকে ডেকে বললেন যে এখানকার এক অফিসার, সে কিনা একটা পার্টি বড় দল করে, বিএনপি পন্থী অফিসার, এবং সামহাও তাকে বলেছেন তুমি যদি কোনোভাবে তোমার ভাইকে সামলাও, যদি তোমার ভাই সামহাও এই কাজটা করেন অথবা ওই শাপলাকলির পক্ষে হাঁটেন, শাপলাকলির প্রচারণা করেন, তাহলে কিন্তু তোমাকে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় দিতে হবে। এবং আরেকটা বিষয়, আপনি এখনো পর্যন্ত যে শিক্ষক যারা, যে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব শিক্ষকের নিয়োগ হয়েছিল এবং যারা নানাভাবে জানে আসলে যে লিবারেল কারা, তো সেই সময় সেই শিক্ষকগুলো কিন্তু এখন এই ঘটনাগুলো ঘটাচ্ছেন। এবং আপনি মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার যে ব্যবস্থা, আপনি এইবারে যে নির্বাচনী প্রচারণার তো অনেকগুলো পদ্ধতি চেঞ্জ হয়েছে, তো সেই চেঞ্জের মাধ্যমে প্রধানতম কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া, মানুষের কথা শোনা, মানুষের আলাপ নেওয়া। কিন্তু সেটা না করে যখন আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি, আমাদের মা বোনরা, আমাদের সাথে যারা সহযোগিতা আছেন, তারা যখন দুয়ারে দুয়ারে যাচ্ছেন, তাদেরকে নানাবিধ তকমা, নানাবিধ ট্যাগ দিয়ে নানাভাবে কিন্তু এক ধরনের বাধার সৃষ্টি করছে, সেটা বিভিন্ন আচ্ছা, জায়গায়। আপনারা যখন দুয়ারে দুয়ারে যাচ্ছেন, দুয়ারে দুয়ারে যে বিএনপির দিক থেকে একটা অভিযোগ আছে, সেটি হচ্ছে আপনারা দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং তাদের ভোটারদের তথ্য সংগ্রহ করছেন এবং তাদের মোবাইল নম্বর সংগ্রহ করছেন। এটা কেন করা হচ্ছে? দেখুন, কেউ কিন্তু কারো, প্রথম কথা হচ্ছে যে ভোটারদের তথ্য সংগ্রহ বা ভোটারদের মোবাইল নম্বর সংগ্রহ করা, এটা ইটস এ ভেরি লেম এক্সকিউজ আমার কাছে মনে হয়। আপনি দেখেন, যখন একটা ঘরে বেশিরভাগ কারা যায়, ধরেন পরিচিত লোকজনই, ওই পাড়ার লোকজনই তাদেরকে সাধারণত এই ভোটের মাঠে বা তাদেরকে এই ভোটের আগ্রহী করতে যায়। যে সংস্কৃতিটা ছিল, যেখানে এক ধরনের ধরেন 15 থেকে যে ধরনের পার্সেন্টেজ করে 100% বানিয়ে ভোট দেখানো হয়েছে, সেখানে আমাদের প্রধানতম কাজ হয়ে গেছে এখন যে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে ভোট দিতে পারে তাদেরকে নিয়ে আসা। তো সেই জায়গা থেকে যখনই যাচ্ছে, তখন তাদেরকে ভোটার নাম্বার চাওয়া বা এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় না এটা খুব বেশি সত্য। এখন কেউ কারো নাম্বার এক্সচেঞ্জ করতেই পারে, কিন্তু ভোটার নাম্বার তো চাওয়ার কথা না। ভোটার নাম্বার চাওয়ার একটা নির্দিষ্ট আচরণ বিধি আছে, ওই আচরণ বিধিতে সবাইকে আপনি ভোটার স্লিপ যে পদ্ধতিতে দেওয়া হয় সেই পদ্ধতিতে দেওয়া হবে। এবং যারা মাঠে ইলেকশন করছেন বা আমরা যারা এই ইলেকশনের মাঠে আছি, আমাদের তো ন্যূনতম বোধ জ্ঞান আছে, আমাদের ন্যূনতম পড়াশোনা আছে। ওই যে আমরা তো ওই যে ইশতেহার বা যেটা দিয়ে এটা আমরা পড়তে পারি, বুঝতে পারি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু লেম এক্সকিউজ দিয়ে এই যে জনগণের কাছাকাছি যাওয়া থেকে যারা, জনগণ থেকে যারা বিচ্ছিন্ন এবং যারা আমাদেরকে বিচ্ছিন্ন রাখতে চায়, এই মেসেজ তারা একটা এক্সকিউজ খুঁজছেন, জাস্ট এইটাই তারা বলছেন। জি, আপনার উত্তরটা পেয়েছি। ডক্টর খন্দকার মারুফ হোসেনের কাছে আবারও ফিরতে চাই। আপনারা লেম এক্সকিউজ দিচ্ছেন, এই ধরনের একটি কথা এসছে। তাছাড়া হচ্ছে আপনি নিজেও শুনেছেন যিনি সুজাউদ্দিন, তিনি যা যা বললেন, আপনি এর বিপরীতে যদি বলতে চান। জি, আমার বক্তব্য হচ্ছে যে আমাদের দল থেকে যে বলা হয়েছে যে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, আপনি যদি দেখেন বেশ কয়েক মাস যাবত জামাতে ইসলাম বা একটা দলের একটি মহিলা সংগঠন বিভিন্নভাবে তালিমের নামে, আজকে আপনারা শুনছেন অনেকে বলছে যে এরা বলছেন যে তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়। এটা যতই তা ওনারা অস্বীকার করুক, এমন কোন গ্রাম নাই যে যেখান থেকে এই ঘটনার এই ফিডব্যাক আসে নাই। এখন অনেক প্রার্থী বলছেন, যেমন গতকাল একজন প্রার্থী বলেছেন যে এই যখন কাউকে দাফন করা হবে তখন যে দুই ফেরেশতা নাকি জিজ্ঞাসা করবে যে তারা দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়েছে কিনা। কিন্তু এই ধরনের কথাবার্তা, একজন বলেছে, আপনারা শুনতে একটু খারাপ লাগে, যে বিড়িতে টান দেওয়ার পরেও কেউ যদি অপরাধ করে সেও
সেই মার্কায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। যে এই ধরনের কথাবার্তা মানুষের একদম সব একদম বিষয়গুলো যেগুলো খুব স্পর্শকাতর বিষয়গুলোকে অ্যাটাক করে আজকে সস্তা কিছু ভোট নেওয়ার জন্য বিভিন্নভাবে কথাবার্তা বলা হচ্ছে। এটা যতই ওনারা অস্বীকার করুক, এটা কিন্তু সবাই জানে সত্য। এবং আপনারা দেখেন এই যে নাম্বারগুলো নেওয়া হচ্ছে, এটাও যদি অস্বীকার করেন তাহলে কিছু বলার নেই। দেখেন এই যে ওনাদের বিকাশ নাম্বার নিয়ে টাকা পাঠানোর চেষ্টা করছে, এই ধরনের কোনো অভিযোগ বিএনপির কোন প্রার্থী থেকে আপনারা পেয়েছেন? আর যিনি বললেন যে জনগণ ওনাদের পক্ষে আছে, এই ওনাদের দলের এক নেতা বলেছিলেন 400 আসনের মধ্যে 300 আসন নাকি ওনাদের দল পাবে। এরপরে বললেন 250টা আসন পাবে। এখন ওনারা 30টা আসনে নির্বাচন করছেন। তাহলে ওনাদের আসলে জনগণের সাথে কতটুকু সম্পর্ক আছে? ওনারা একটা নতুন দল এসেই মনে করছেন যে অনেক এগিয়ে গিয়েছেন। একটা রাজনৈতিক দল পরিপক্কতা পেতে মিনিমাম 20 বছর লাগে। অতএব আজকে জনগণ যেভাবে বিএনপির পক্ষে নেমেছে, আজকে আপনি যেখানেই যান, অত জরিপ করেন, দেখবেন যত কথাই বলেন তারেক রহমান এবং বিএনপির বর্তমানে জনগণের কাছে যে অ্যাকসেপ্টেবিলিটি, এটা আপনি অস্বীকার করলে লাভ নেই। জনগণ বিএনপিকে বিগত সময় ক্ষমতা এনেছে। বিএনপি এদেশে যে উন্নয়ন করেছে, যে অগ্রগতি করেছে, বিএনপি সময় বাংলাদেশকে বলা হতো দ্য ইমার্জিং টাইগার অফ এশিয়া, এরপরে বলা হতো দ্য গোল্ডেন বয় অফ এশিয়া। এবং বিএনপি যে সংস্কার করেছে, এই সংস্কার বিগত সময় কেউ করে নাই। বিএনপি 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে এবং প্রায় প্রত্যেকটি জুলাই সমাজে এসেছে। যারা আজকে বড় বড় কথা বলেন তারা কিন্তু আওয়ামী লীগের সময়ে অনেকেই গুপ্ত ছিলেন, অনেকে এমন জায়গায় ছিলেন কেউ তাদের খুঁজেও পায় নাই। তখন কিন্তু তারেক রহমান সে ফ্যাসিস্ট হাসিনার চোখের দিকে তাকিয়ে এত বড় সংস্কার প্রস্তাব দিয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনার এই উত্তরটা পেয়েছি। আমরা আবারও ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন। হাসান মামুনের কাছে যেতে চাই। পটুয়াখালী 3 আসনের স্বতন্ত্র প্রার্থী। নিরাপত্তার শঙ্কা নিয়ে শঙ্কার কথা বলেছেন আপনার আসনের আরেক প্রার্থী নুরুল হক নূর। তিনি আপনার দিকে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আপনি কি এমন করেছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন? আনমিউট করে নিতে হবে মামুন, আনমিউট করতে হবে। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করবার জন্য। আপনাদেরকে জানেন যে আমরা শীতের মধ্যে গ্রামের পর গ্রাম মোটরসাইকেলে ঘুরে গণসংযোগ করছি, বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছি। গলার অবস্থা একটু ক্ষীণ। আমি দুঃখিত যে আপনাদের অনুষ্ঠানের মান হয়তো আমি রক্ষা করতে পারবো না আমার গলার দুর্বলতার কারণে। কিন্তু বাস্তবতা যেটি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার একজন প্রার্থী, দেখুন আমার বয়স 53 বছর, এর ভিতরে 35-37 বছর আমি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। আমার বিরুদ্ধে কেউ কোনোদিন কাউকে একটা থাপ্পড় দেওয়ার অভিযোগ করতে পারেনি। অথচ লাইভে এসে একজন প্রার্থী দাবি করছেন নাকি আমি নাকি বিদেশের কাছ থেকে বিভিন্ন সংস্থার কাছ থেকে 50-60 কোটি টাকা নিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করছি। আমি সেই কারণে বলেছি যে প্রচলিত আইন আছে এবং গণমাধ্যম আছে। গণতন্ত্রের পঞ্চম স্তম্ভ হচ্ছে মিডিয়া। আমি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করব এ ধরনের বিভ্রান্তমূলক এবং নির্বাচন বানচাল করার মতো ভারসাম্যহীন বক্তব্য দিয়ে জনমনে আশঙ্কা সৃষ্টি করা এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করা। এছাড়া এই ধরনের বক্তাদের, এই ধরনের নেতাদের আর কোনো উদ্দেশ্য নেই। আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলবো, পটুয়াখালী 3-এর দিকে আপনারা নজর দিন এবং প্রত্যেকটি অভিযোগ চুলছেরা বিশ্লেষণ এবং তদন্ত করে প্রকৃতি সত্য আপনার জনগণের সামনে তুলে ধরুন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সঙ্গে, আপনারা সবাই থাকবেন। দর্শক, রাজনীতিতে কোনো বিরতি নেই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। এই পর্যায়ে ব্যারিস্টার সুমাইয়া আঞ্জুম কাশফির কাছে আরেকবার যেতে চাই। সেটি হচ্ছে, আপনি নিজেই দুই দিকের বক্তব্যই শুনেছেন। একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে একটা দল বলছে তারা অভিজ্ঞ, তারা অনেক বছর ধরে রাজনীতি করে, আরেকটা দলের বিষয়ে বলা হচ্ছে তাদের অভিজ্ঞতাটা নাই।
এই যে বাস্তবতা, এই বাস্তবতায় দুই পক্ষই মনে করছে, যেমন যারা অভিজ্ঞ তারা মনে করছে যে তাদের অভিজ্ঞতাটা একটা বড় বিষয়, আবার যারা অনভিজ্ঞ তারা মনে করছে যে যারা অভিজ্ঞতার কথা বলছেন সেই অভিজ্ঞতাটাই তাদের দুর্বলতা হয়ে আসছে। আপনার বিশ্লেষণ কি? আমার বিশ্লেষণ হচ্ছে শেখ হাসিনা মনে হয় সবচেয়ে অভিজ্ঞ ছিলেন, তাই না? কারণ উনি অনেকদিন পাওয়ারে ছিলেন, একটানা 15 বছর। আমরা তো অভিজ্ঞতা দিয়ে জাজ করতে পারি না। আমরা দেখতে পারি যে দুর্নীতি থেকে কারা বের করে আনবে আমাদের দেশটাকে, কারা দেশটাকে গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এসব দিক দিয়ে আমাদেরকে গাইড করতে পারবে। সেই রকম আমাদের গভর্নেন্স লাগবে, গুড গভর্নেন্স লাগবে। এই জন্য অভিজ্ঞ যারা আছেন তারা পথ দেখাতে পারেন, আদর করতে পারেন, ভালোবাসতে পারেন যারা জুনিয়র ওদেরকে। আর যারা জুনিয়র যারা আছেন পলিটিশিয়ানস, ওরা অভিজ্ঞদের থেকে শিখবেন। আমাদের শরীফ ওসমান হাদি কিন্তু অনভিজ্ঞই ছিলেন পলিটিক্যাল স্পেকট্রামে। কারণ হচ্ছে ওনার কিন্তু বয়স খুবই কম ছিলেন। উনি কি রাজনীতির বাগটা ঘুরিয়ে দিয়ে যাননি? তো অভিজ্ঞতা থেকে অবশ্যই দরকার, এবং সাথে আমাদের আরও দরকার স্পৃহা, রাজনৈতিক যে স্পৃহা, দেশের মানুষকে যে ভালোবাসাটা ওনারা দিতে পারবেন পলিটিশিয়ানরা। আমি সকল পলিটিশিয়ানকে অনেক সাধুবাদ জানাই, ওনারা ইলেকশনে যাচ্ছেন, কিন্তু একজন একজনকে ট্যাগিং, ফ্রেমিং এসব থেকে বেরিয়ে এসে সমমর্মিতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। এবং যদি কেউ ভুল ত্রুটি করে ফেলেন তাহলে ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে তাকাতে হবে, অথবা কেউ যদি অন্যায় ইল্লিগাল দিকে চলে যান, যে কেউ দুর্নীতি করছে বা ইল্লিগাল কাজ করছে, সেগুলো আইন দিয়ে আমরা গভর্ন করতে চেষ্টা করব। এবং আমি মনে করি যে কনস্ট্রাকটিভ পলিসি মেকিং, ডিসিশন, ডিসকাশন এসব চলতে থাকতে হবে, এবং আমাদের অবশ্যই ট্যাগিং, ফ্রেমিং এসব থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ডক্টর খন্দকার মারুফ হোসেন দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে একটি প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে হুঁশিয়ারি দিয়েছেন দলের কেউ অপরাধ করলে রেহাই নেই, কিন্তু বাস্তবতা হলো ভোলায় জামায়াতের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে, খিলক্ষেতে এনসিপি প্রার্থী আরিফুলের উপর হামলার অভিযোগ, সেটাও অভিযোগ করা হয়েছে আপনাদের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। এমনকি পটুয়াখালীতে নূরের উপর হামলার অভিযোগও আপনাদের বিদ্রোহী প্রার্থীর দিকে। জামায়াত ইসিতে গিয়ে অভিযোগ করেছে নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, হিজাব নেকাব টেনে খুলে ফেলার চেষ্টা করা হচ্ছে। এমন সব অভিযোগ বিএনপির বিরুদ্ধেই কেন? কেন্দ্রের নির্দেশ কি তবে তৃণমূল মানছে না? বিষয়টা কি এরকম? খন্দকার মারুফ হোসেন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি আরেকবার আপনাকে প্রশ্নটা করি, সেটা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছেন দলের কেউ অপরাধ করলে রেহাই পাবে না। এছাড়াও এর মধ্যে যতগুলো সংঘর্ষ ঘটছে এবং যতগুলো হামলার অভিযোগ করা হচ্ছে, সেই সবগুলো অভিযোগেই ঘুরে ফিরে আপনাদের অথবা আপনাদের বিদ্রোহী প্রার্থীদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। তো সব অভিযোগ বিএনপির নেতাকর্মী, সমর্থক তাদের দিকেই কেন? দেখুন, এগুলো আমি মনে করি যে তদন্ত হওয়া প্রয়োজন। যে একটা অভিযোগ করলেই যে এটাকে আমি আমলে নেব তাও না। এখানে কারো যদি কোনো অভিযোগ থাকে সে হয় ইলেকশন কমিশনকে জানাতে পারে, কোনো ফৌজদারি অভিযোগ থাকলে সেটা থানায় যোগাযোগ করতে পারে, এজাহার করতে পারে। এখন এই যে ঢালাও ভাবে অভিযোগ করা হচ্ছে, এগুলো মনে করি এটাও আমাদের বিএনপির যে জনপ্রিয়তা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, ইতিমধ্যে জনগণের কাছে যে মেসেজ চলে এসছে যে বিএনপির যে প্ল্যান, এই প্ল্যানে আগামী দিনে জনগণ যদি ভোট দেয় তাহলে বাংলাদেশ একটি স্বনির্ভর, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, উন্নত হওয়ার যেই ওয়ে, সেইটা বিএনপির হাত ধরেই প্রতিষ্ঠা করা সম্ভব। দেখেন, আরেকটা দল অনেক বড় বড় কথা বলছে, কি তাদের প্ল্যান? এই প্ল্যান আজ পর্যন্ত কি বলেছে? আজ পর্যন্ত আপনারা কোনো রেফারেন্স দিতে পারবেন তাদের কোনো প্ল্যান আছে? শুধু একটাই প্ল্যান, একটাই কথা, ধর্ম, ইসলাম, ধর্ম, জান্নাত, জাহান্নাম। আরে ভাই, এর বাইরে কি কোনো কিছু নাই? এর বাইরে কি আপনাদের কোনো ভিশন নাই? একবার জান্নাতের টিকিট বিক্রি করেন, আবার বলেন যে তারা ক্ষমতায় আসলে, জামাত ক্ষমতায় আসলে তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করবেন। আরে ভাই, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে শরিয়া আইন তো অবশ্যই থাকতে হবে। আপনি আমাদের প্রচলিত আইনে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন? আসলে বাস্তবতা হচ্ছে যে তারা এখন পর্যন্ত সে ম্যাচিউরিটি অর্জন করতে পারে নাই, যেহেতু তাদের কোনো অভিজ্ঞতা নাই। তারা আমাদের দলের সাথে একবার দুজন মন্ত্রী ছিলেন,
সেটা নিজেদের এককভাবে নির্বাচন করে নয়, তারা একবার এককভাবে নির্বাচন করেছিলেন সর্বশেষ 1996 সালে, মাত্র 3টা আসন পেয়েছিলেন যদি আপনাদের মনে থাকে। তো জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতির আলোচনায়। এই পর্যায়ে ব্যারিস্টার সুমাইয়া আঞ্জুম কাশফির কাছে আরেকবার যেতে চাই। সেটি হচ্ছে, আপনি নিজেই দুই দিকের বক্তব্যই শুনেছেন। একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে একটা দল বলছে তারা অভিজ্ঞ, তারা অনেক বছর ধরে রাজনীতি করে, আরেকটা দলের বিষয়ে বলা হচ্ছে তাদের অভিজ্ঞতাটা নাই। এই যে বাস্তবতা, এই বাস্তবতায় দুই পক্ষই মনে করছে, যেমন যারা অভিজ্ঞ তারা মনে করছে যে তাদের অভিজ্ঞতাটা একটা বড় বিষয়, আবার যারা অনভিজ্ঞ তারা মনে করছে যে যারা অভিজ্ঞতার কথা বলছেন সেই অভিজ্ঞতাটাই তাদের দুর্বলতা হয়ে আসছে। আপনার বিশ্লেষণ কি? আমার বিশ্লেষণ হচ্ছে শেখ হাসিনা মনে হয় সবচেয়ে অভিজ্ঞ ছিলেন, তাই না? কারণ উনি অনেকদিন পাওয়ারে ছিলেন, একটানা 15 বছর। আমরা তো অভিজ্ঞতা দিয়ে জাজ করতে পারি না। আমরা দেখতে পারি যে দুর্নীতি থেকে কারা বের করে আনবে আমাদের দেশটাকে, কারা দেশটাকে গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এসব দিক দিয়ে আমাদেরকে গাইড করতে পারবে। সেরকম আমাদের গভর্নেন্স লাগবে, গুড গভর্নেন্স লাগবে। এই জন্য অভিজ্ঞ যারা আছেন তারা পথ দেখাতে পারেন, আদর করতে পারেন, ভালোবাসতে পারেন যারা জুনিয়র ওদেরকে। আর যারা জুনিয়র যারা আছেন পলিটিশিয়ানস, ওরা অভিজ্ঞদের থেকে শিখবেন। আমাদের শরীফ ওসমান হাদি কিন্তু অনভিজ্ঞই ছিলেন পলিটিক্যাল স্পেকট্রামে। কারণ হচ্ছে ওনার কিন্তু বয়স খুবই কম ছিলেন। উনি কি রাজনীতির বাগটা ঘুরিয়ে দিয়ে যাননি? তো অভিজ্ঞতা থেকে অবশ্যই দরকার, এবং সাথে আমাদের আরও দরকার স্পৃহা, রাজনৈতিক যে স্পৃহা, দেশের মানুষকে যে ভালোবাসাটা ওনারা দিতে পারবেন পলিটিশিয়ানরা। আমি সকল পলিটিশিয়ানকে অনেক সাধুবাদ জানাই, ওনারা ইলেকশনে যাচ্ছেন, কিন্তু একজন একজনকে ট্যাগিং, ফ্রেমিং এসব থেকে বেরিয়ে এসে সমমর্মিতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। এবং যদি কেউ ভুল ত্রুটি করে ফেলেন তাহলে ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে তাকাতে হবে, অথবা কেউ যদি অন্যায় ইল্লিগাল দিকে চলে যান, যে কেউ দুর্নীতি করছে বা ইল্লিগাল কাজ করছে, সেগুলো আইন দিয়ে আমরা গভর্ন করতে চেষ্টা করব। এবং আমি মনে করি যে কনস্ট্রাকটিভ পলিসি মেকিং, ডিসিশন, ডিসকাশন এসব চলতে থাকতে হবে, এবং আমাদের অবশ্যই ট্যাগিং, ফ্রেমিং এসব থেকে বেরিয়ে আসতে হবে। জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ডক্টর খন্দকার মারুফ হোসেনকে দেখতে পাচ্ছি আমি। এই আপনার কাছে একটি প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে হুঁশিয়ারি দিয়েছেন দলের কেউ অপরাধ করলে রেহাই নেই, কিন্তু বাস্তবতা হলো ভোলায় জামায়াতের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে, খিলক্ষেতে এনসিপি প্রার্থী আরিফুলের উপর হামলার অভিযোগ, সেটাও অভিযোগ করা হয়েছে আপনাদের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। এমনকি পটুয়াখালীতে নূরের উপর হামলার অভিযোগও আপনাদের বিদ্রোহী প্রার্থীর দিকে। জামায়াত ইসিতে গিয়ে অভিযোগ করেছে নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, হিজাব নেকাব টেনে খুলে ফেলার চেষ্টা করা হচ্ছে। এমন সব অভিযোগ বিএনপির বিরুদ্ধেই কেন? কেন্দ্রের নির্দেশ কি তবে তৃণমূল মানছে না? বিষয়টা কি এরকম? খন্দকার মারুফ হোসেন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি আরেকবার আপনাকে প্রশ্নটা করি, সেটা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছেন দলের কেউ অপরাধ করলে রেহাই পাবে না। এছাড়াও এর মধ্যে যতগুলো সংঘর্ষ ঘটছে এবং যতগুলো হামলার অভিযোগ করা হচ্ছে, সেই সবগুলো অভিযোগেই ঘুরে ফিরে আপনাদের অথবা আপনাদের বিদ্রোহী প্রার্থীদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। তো সব অভিযোগ বিএনপির নেতাকর্মী, সমর্থক তাদের দিকেই কেন? দেখুন, এগুলো আমি মনে করি যে তদন্ত হওয়া প্রয়োজন। যে একটা অভিযোগ করলেই যে এটাকে আমি আমলে নেব তাও না। এখানে কারো যদি কোনো অভিযোগ থাকে, সে হয় ইলেকশন কমিশনকে জানাতে পারে, কোনো ফৌজদারি অভিযোগ থাকলে সেটা থানায় যোগাযোগ করতে পারে, এজাহার করতে পারে। এখন এই যে ঢালাও ভাবে অভিযোগ করা হচ্ছে, এগুলো মনে করি এটাও আমাদের বিএনপির যে জনপ্রিয়তা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, ইতিমধ্যে জনগণের কাছে যে মেসেজ চলে এসছে যে বিএনপির যে প্ল্যান, এই প্ল্যানে আগামী দিনে জনগণ যদি ভোট দেয় তাহলে বাংলাদেশ একটি স্বনির্ভর, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, উন্নত হওয়ার যেই ওয়ে, সেইটা বিএনপির হাত ধরেই প্রতিষ্ঠা করা সম্ভব। দেখেন, আরেকটা দল অনেক বড় বড় কথা বলছে, কি তাদের প্ল্যান? এই প্ল্যান আজ পর্যন্ত কি বলেছে? আজ পর্যন্ত আপনারা কোনো রেফারেন্স দিতে পারবেন তাদের কোনো প্ল্যান আছে? শুধু একটাই প্ল্যান, একটাই কথা, ধর্ম, ইসলাম, ধর্ম, জান্নাত, জাহান্নাম। আরে ভাই, এর বাইরে কি কোনো কিছু নাই? এর বাইরে কি আপনাদের কোনো ভিশন নাই?
একবার জান্নাতের টিকিট বিক্রি করেন, আবার বলেন যে তারা ক্ষমতায় আসলে, জামাত ক্ষমতায় আসলে তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করবেন। আরে ভাই, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে শরিয়া আইন তো অবশ্যই থাকতে হবে। আপনি আমাদের প্রচলিত আইনে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন? আসলে বাস্তবতা হচ্ছে যে তারা এখন পর্যন্ত সে ম্যাচিউরিটি অর্জন করতে পারে নাই, যেহেতু তাদের কোনো অভিজ্ঞতা নাই। তারা আমাদের দলের সাথে একবার 2জন মন্ত্রী ছিলেন, সেটা নিজেদের এককভাবে নির্বাচন করে নয়, তারা একবার এককভাবে নির্বাচন করেছিলেন। সর্বশেষ 1996 সালে মাত্র 3টা আসন পেয়েছিলেন, যদি আপনাদের মনে থাকে। তো জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, যারা একেবারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যারা সরাসরি বেইমানি করেছে, কেউ অস্বীকার করতে পারবে যে তারা 1971 সালে তাদের অবদান কি ছিল? এখন এরকম একটা দল যারা কোনোভাবেই এদেশের যে আমাদের যে মুক্তিযুদ্ধের স্পিরিট তাকে ধারণই করে না, সে কিভাবে দেশে প্ল্যান দিবে, আগামী পরিকল্পনা দিবে, কিভাবে জনগণকে কিন্তু এই দলটার সাথে তো বিএনপির লম্বা সময়ের একটা জোটও ছিল। হ্যাঁ, জোটে ছিল, সেটা যেহেতু এটা একটা আদর্শগত জোট ছিল না, সেটা তৎকালীন ফ্যাসিস্ট সরকার যারা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা দেখা যাচ্ছে যে তারা কিন্তু সব রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা, বিভিন্নভাবে তারা অত্যাচার নির্যাতন করেছে। সেই ফ্যাসিজমের বিরুদ্ধে একটা জোট ছিল, যেটা আদর্শিক জোট না। কখনোই জামাত ইসলামের সাথে আমাদের আদর্শ জোট থাকতে পারে না। যেই দল, আমাদের দল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, কিভাবে একজন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সাথে আদর্শিক কখনো জোট হয়নি। অতএব আজকে যে ধরনের কথাবার্তাগুলো বলছেন, এই যে বলছেন ফ্যামিলি কার্ড, কৃষক ভোটের টাকা কোত্থেকে আসবে, এই যে একটা হাস্যকর ওনাদের কথাবার্তা। আমরা কি বলছি যে বিএনপি পকেটে টাকা দিয়ে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিব? এটা কি আমরা বলছি যে এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে করা হবে, সরকার করবে? এ দেখেন, হাজার হাজার টাকার বাজেট হয়। আওয়ামী লীগ এই বাজেট করেছিল, কিন্তু IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, আমাদের নিজস্ব ট্যাক্সের টাকা, রেমিটেন্সের টাকার মাধ্যমে আমাদের যে অর্থনীতির যে বাজেট তৈরি হয়, এই বাজেট কিন্তু বড় বড় মেগা মেগা প্রজেক্ট করে বিদেশে পাচার করা হয়েছে। এই টাকাগুলোকে আমরা সম্পূর্ণ দেশে সুন্দরভাবে এটা পরিচালনা করে দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এই যে টাকাগুলো, এগুলোই তো আমরা আস্তে আস্তে গরিব মানুষকে বা সাধারণ জনগণকে আমাদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বিভিন্ন ভাবে এগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো এখন টাকা কোত্থেকে আসবে? টাকা কি বিএনপি দিবে পকেট থেকে? এই যে হাস্যকর বিভিন্ন কথাবার্তা বলেন, এতে কি বোঝা যায় না যে আপনারা এখনো আসলে নিজেরাই পরিপক্ক নন, নিজেরাই বিশ্বাস আচ্ছা, পরিপক্ক নন এই কথাটি বলছেন, আমরা একটু এস এম সুজাউদ্দিনের কাছে যেতে চাই। সুজাউদ্দিন, পরিপক্ক নন? বুঝলাম না, সরি, সুজাউদ্দিনের কাছে যেতে চাই। প্রথম কথা হচ্ছে পরিপক্ক উনি মানে উনি কিভাবে ডিফাইন করেন যে পরিপক্ক? ওনাকে এই অথরিটি কে দিয়েছে আরেকজনকে পরিপক্ক বলবেন বা অপরিপক্ক বলবেন? এই পরিপক্ক নয় যে কথাটা বলছেন, যে 5 আগস্ট তাদের মধ্য দিয়ে হয়েছে, এই পরিপক্কতাটা দিয়েই তো আপনারা 17 বছর আপনাদের যে লড়াই সংগ্রামের যে আলাপ, সেই আলাপগুলো তো আপনাদের অনেকে অনেক কিছু করতে পারেন। এই পরিপক্কতাটা দিয়েই আপনাদের যে আপনারা দেখেছেন যে সামগ্রিক সময়ে আমার মনে হয় যে ডেফিনেটলি আপনাদের এবং ম্যাডাম খালেদা যদি বেঁচে থাকতেন, ওনার এই কথাটা শুনে উনি খুবই লজ্জা পেতেন, এবং উনি যে আলাপগুলো উনি করেছেন, উনি অনেক কিছু জানেন না। এবং আপনি ভাই বেসিক পলিসি ফোরামে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, আপনার ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের সামনে শত শত পৃষ্ঠার আপনার প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল মিডিয়াতে জায়গাগুলোতে রিপোর্ট হচ্ছে, ডাটাবেজ আপনার আলাপ হচ্ছে, সে সামগ্রিকভাবে প্রত্যেকে যার যার জায়গা থেকে আলাপ করছে। আমরা আমাদের ইশতেহারের কথা আমরা বলেছি, সেই বলবার জায়গা থেকে আপনি কোনোভাবে এটা দেখতে পাচ্ছেন না। তো আপনি তো 5 আগস্ট পরবর্তী সময় আপনি এখনো চশমাটা লাগিয়ে, আমরা বলবো যে চশমাটা খুলুন এবং দেখুন, এবং সহজ বাংলা ভাষায়, ইংরেজি থেকে ট্রান্সলেট করা সহজ বাংলা ভাষায় অনেক আলাপগুলো করা হচ্ছে। আরেকটা ব্যাপার, এটা আমি জামাতকে ডিফেন্ড করার কথা না, কিন্তু
আমরা যেহেতু দলীয় জোট আকারে সেই এখানে বলছি একটা কথা, যে মুখস্থ কথা, কে কে কার জান্নাত কে কাকে দেয়। যারা ইসলাম বোঝেন, যারা জানেন, ওনারা কি এই বিষয়টা বোঝেন না? ওনারা তো এটা বুঝবার কথা, ওনারা তো এটা আলাপ করবার কথা। এটা মনে হয় যে বিএনপির পক্ষ থেকে কেউ গিয়ে এটা বলার পর এটা রেকর্ড করে, অথবা রেকর্ড করার পরে এটা একটা এক্সাম্পল আকারে তৈরি করে। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যে আমরা অনেক বড় বড় কথা বলি, এই কথাগুলো বলছি, আমরা বড় বড় কথা তো আমরাই বলবো এবং আপনারাও বলবেন। আমরা চাই আপনারাও বড় বড় কথা বলেন। ওই ছোট ছোট যে কথাগুলো, ক্রিটিকের যে কথাগুলো, যেখানে আপনারা ক্যাপিটালিস্টিকদের মধ্যে দিয়ে এই ছোট ছোট আলাপগুলো আপনারা করেন, সেই আলাপগুলো না করে বড় বড় আলাপগুলো আসেন, যে প্ল্যান গুলোর যে আলাপগুলো করছেন, এটা কংক্রিট ডিজাইন গুলো আসলে কই। আপনি বলছেন যে ফ্যামিলি কার্ডের কথা কিংবা কৃষক কার্ডের কথা, আপনি কৃষক বরাবর তো এই কার্ড যাবে কিনা, নাকি এটা কোন একটা রাজনৈতিক দলের এটিএম কার্ড হয়ে যাবে, সেটা আপনি কিভাবে এনশিওর করবেন? যেখানে এখন পর্যন্ত একটা নিশ্চিত সেবা, যেখানে আপনাদের অ্যাক্টররা আছে, সেখানে নিশ্চিত সেবা এখনো পর্যন্ত নিশ্চিত না, এবং প্রত্যেকটা জায়গা থেকে এখনো পর্যন্ত জনগণের সাথে হয়রানি চলছে। সেখানে আপনি কিভাবে এনশিওর করবেন জনগণের, আপনার আমার কৃষকের ট্যাক্সের টাকায় যেটা আপনি কার্ড আকারে দিবেন, সেটা আপনি একদম গর্ব করে বলছেন, ঠিক আছে আমরা জানি এটা ট্যাক্সের টাকা হয়, এটা কমন করি, যেটা আমরা আমাদের কারো পকেট থেকে আমরা দিই না, কিন্তু সেটার অ্যাকাউন্টেবিলিটা কিভাবে নিশ্চিত করবেন? সেই পলিসিটা কিন্তু আপনারা প্রেজেন্ট করেছেন কোথাও? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? মানে আপনি যেটা প্রেজেন্ট করেছেন, এটার অ্যাকাউন্টেবিলিটিটা আপনার একটা কি হবে, এটা আমরা দেখতে পাই না কিছু। আপনি বলছেন যে দিবেন, এটা আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন। সুজাউদ্দিন, একটা বিষয় যেটি আলোচনায় আসলো, ডক্টর খন্দকার মারুফ হোসেনও যেটি বলেছেন সেটি হচ্ছেন যে বলছে যে বিএনপি তো একটি প্ল্যানের কথা বলেছে এবং তারা স্পেসিফিক কিছু কাজ করেছে, আপনারা সেটির আরও ইলাবোরেশন চাচ্ছেন, ফান্ডিংয়ের বিষয়গুলো চাচ্ছেন এবং ওয়্যারঅ্যাবাউটসগুলো আপনারা নিয়ে প্রশ্ন করছেন। তিনি যে প্রশ্নটি করেছেন যে জামায়াত জোট এখন পর্যন্ত তারা কোনো স্পেসিফিক প্ল্যান অথবা অ্যাকচুয়ালি আপনারা কি করতে যাচ্ছেন অথবা ফ্যামিলি কার্ড এর মতো এমন কোনো প্রতিশ্রুতি স্পেসিফিকেশন আপনারা করেননি, এটি কেন করেননি? বলেছে যে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে, আমি জানি না আপনি ওই দিনের পলিসি ফোরামে ছিলেন কিনা, বা প্রতিটা জায়গায় যখনই প্রেস ব্রিফিং করা হচ্ছে সেখানে প্রত্যেকটা জায়গা নিয়ে, হেলথ সেক্টর নিয়ে আলাপ করা হয়েছে, আপনার আগামী আত্মকর্মসংস্থান কি হবে সেটা নিয়ে আলাপ করা হচ্ছে, ফরেন পলিসি নিয়ে আপনার আলাপ করা হচ্ছে, তরুণদের যে যোগাযোগ ব্যবস্থা, তরুণরা কিভাবে ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল বিলি হবে, একটা শব্দ বলি শুধু, ক্যাপিটাল বিলি, যেটা বাংলাদেশের হিস্ট্রিতে ইট ওয়াজ নেভার বিন হ্যাপেন, হিস্ট্রি অফ বাংলাদেশ। আপনি পৃথিবীর এখনো প্রায় 50টা বিশ্ববিদ্যালয়ে আপনি সাউথ এশিয়ান স্টাডিজ নামে আপনি ইন্ডিয়ান স্টাডিজ পড়িয়ে সেখানে বাংলা স্টাডিজ পড়ানো হয় না। আপনার যে মেধাটা যায় দেশের বাইরে, সেটা আপনি কিভাবে যায়, সেই আলাপগুলো তো প্রত্যেকটা ধাপে ধাপে করা আছে। আপনি শুরু করেছে মজুর কিভাবে যাবে, প্রত্যেকটা জায়গায় একটা আলাপ খুব কমন, এই আলাপটা হলে সবকিছু হয়ে যাবে। সেটা হচ্ছে যে এনশিওরিং অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। এটা যদি রাষ্ট্র নিশ্চিত করতে পারে, অ্যাক্সেস টু সার্ভিস, আপনি সরকারি সেবার অ্যাক্সেস যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে কিন্তু আপনার বেশিরভাগ জায়গা এবং বেশিরভাগ যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। ধরেন আপনার একটা রোডের বাজেট হলো, এখন এই রোডের বাজেট জনগণ তো জানছে না, এই জন্য আমাদের সম্মানিত সদস্য সচিব বলছেন যে আপনার যে রোডটা হবে ওই স্কুলের যে বাজেট, স্কুলের সামনে তাগাই দেওয়া হবে, আপনার জন্য যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু জনগণ জানবে। এর চেয়ে আপনি আর বেশি কি স্পেসিফিক আপনি চান? এখানে প্ল্যান বলা যায়, এই রাষ্ট্রে প্ল্যান বলা যায়। IMF এই সেই আলাপগুলো যে করছে যে জনবিচ্ছিন্ন বা এটা বিএনপি আসলে করতে পারবে, এই আলাপগুলো আগেও করা হয়েছে। আমি বলবো যে রাষ্ট্রে আমাদের আই হ্যাভ এ কোনো প্ল্যান নাই, উই হ্যাভ এ প্ল্যান, যেখানে জনগণ তার প্ল্যানটা দিবে। এই দেশে ইঞ্জিনিয়ার আছে, এই দেশে পলিসি মেকার আছে, এই দেশে থিঙ্কার আছে। আমরা আপনার উত্তরটা পেয়েছি। হাসান মামুনের কাছে যেতে চাই। আপনি পুরো ফোরামের আলোচনাগুলো শুনলেন, শোনার পর এখন যদি আমি আপনার আসনের জায়গা থেকেই জানতে চাই, সেটি হচ্ছে আপনার কাছে এখন সবচেয়ে জরুরি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে এবং তার বিশেষ কি যোগ্যতা যে জন্য আপনি তাকে অথবা তাদেরকে জরুরি হিসেবে গণ্য করছেন? হাসান মামুন, আনমিউট করতে হবে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। বলছি যে আমি নির্দিষ্ট করে কাউকে প্রতিদ্বন্দ্বী কিংবা গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী মনে করি না। জনগণ যাকে ভোট দিবে, ভোটাররা যাকে ভোট দিবে, সেই ভোটের ফলাফল দেখলেই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন প্রার্থীর চেহারা দেখা যাবে। আগাম আপনার বলে ফেস ভ্যালু, প্রোফাইল কিংবা মব সৃষ্টি করার কোয়ালিটি দেখে জনপ্রিয়তা যাচাই করার কোনো সুযোগ নেই।
জনপ্রিয়তা ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে এবং সেই ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পদ্ধতিই জনপ্রিয়তা যাচাই করা জি, হবে। আপনার কাছে আরেকটা বিষয় জানার আছে যে বড় দলগুলো সবাই মোটামুটি ভোট পাহারা দেওয়ার একটা কথা বলছেন এবং ভোটের নিরাপত্তার কথা বলছেন। আমি ভোটের নিরাপত্তার কথা বলছি, কিন্তু আপনি একটু বলবেন তো মাঠের বাস্তবতা কি? আসলে ভোটের নিরাপত্তাটা মানে আলাদা করে দলগুলোকে কেন এটা টেক কেয়ার করতে হবে? ভোটের নিরাপত্তার প্রশ্নটি হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে বিগত কয়েকটি নির্বাচন মানুষকে ভোটে নিরুৎসাহিত করার মতো নির্বাচন হয়েছে। কয়েকটি নির্বাচন ভোটই হয়নি, রাতের ভোট দিনে হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে। সবকিছু মিলিয়ে ভোটের ব্যাপারে মানুষের যেমন সন্দেহ আছে, তেমনি ভয়ও আছে যে আদৌ ভোট হবে কিনা। সেই কারণে ভোটের ফলাফল পরিবর্তন হবে না,